যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন ১৯৮৯ সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান, যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান। বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক, প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন। একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল। হঠাৎ করে দেলোয়ার হোসেন সাইদিকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল ১৯৮৬ সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে। আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি লিখেছেন, সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন। এদিকে এতদিন ব্যারিস্টার সুমনকে দোষারোপ করত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির মূল অপরাধী, এখন সে নির্দোষ প্রমাণিত হলো। আপনারা অবাক হয়ে যাবেন চাঞ্চল্যকর তথ্যটি দেখলে। সম্পূর্ণ ভিডিও দেখুন। যখন কোনো নিউজ ক্রিয়েট হয়ে যায় বা এটা মিডিয়াতে চলে যায় সেটার জন্য কিন্তু বিপদে পড়তে হয়। তবে সাংবাদিক ইলিয়াস সাহেব গতকালকে তিনি যে নিউজটা করেছিলেন সেই নিউজে সারা বাংলাদেশ কিন্তু তোলপাড়, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল, এর পাশাপাশি বিজেপি। এতদিন আমরা শুনে এসেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির পিছনে সবচেয়ে বড় হাত ব্যারিস্টার সুমনের ছিল। এখন এটা আমরা কি শুনতে পাচ্ছি? সাংবাদিক ইলিয়াস ভাই সবার সামনে প্রকাশ করেন সবার প্রথমে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পিছনে কে লেগেছিল এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে কে কটু কটু কথা লিখেছিল। দর্শক শ্রোতা, আপনারা সব কিছু দেখতে পারবেন। সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু বাঘের মতো একটি পোস্ট দেন এবং সেই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই বলেন এবং অনেক তথ্য ফাঁস করেন এবং অনেক গোপন তথ্য সবার সামনে বের করে আনেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে কি হয়েছিল এবং তাকে প্রথম থেকে কিভাবে ফাঁসানো হয়েছিল। দর্শক শ্রোতা, এইখানে সাংবাদিক ইলিয়াস ভাই আসিফ নজরুলকে নিয়েও অনেক কথা বলে। আমাদের বর্তমান উপদেষ্টা কমিটির যে প্রধান আসিফ নজরুল, তার অনেক গোপন তথ্যও কিন্তু তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এরই সাথে সাথে আরো কিছু ভিডিও ক্লিপ দেখাবো, সেইগুলো আপনারা দেখে যাবেন। আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এই কাহিনীগুলো শুনলে এবং এই গোপন তথ্যগুলো দেখলে। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পারবেন সবকিছু। ভিডিওর প্রথমেই যেই অংশ বিশেষগুলো দেখিয়েছি সেইগুলোর বিস্তারিতভাবে এখন দেখতে পারবেন। শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে, তখন ভারতীয় ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? ফ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যখন অ আ ক খ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন, তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজরুল আর তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি ৮০ দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন। গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিরের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই। দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন ১৯৮৯ সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান, যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান। বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক, প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন। লেখার শুরুতেই সাংবাদিক আসিফ নজরুল লেখেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে এদেশে মৌদুদিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে। সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদির বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে।
পিরোজপুরের এই মাওলানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই। শর্ষিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। তারপর তিনি লেখেন, শর্ষিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সে মাদ্রাসা থেকে তিনি কামেল পাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে। দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদির প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন সাইদি নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। সাইদির ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ চটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত। বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবক দেয়া আসিফ নজরুল তার সেই লেখায় দেলোয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। তিনি লিখেছেন, বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগেই কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর তসবিহ ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে, সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন, সেটা দেখে আসা যাক। একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল। হঠাৎ করে দেলোয়ার হোসেন সাইদিকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল 1986 সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে। আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি লিখেছেন, সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল। মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং 10 বছর পর নাকি নিজ গ্রামে আসেন। পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা। আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা। আসিফ নজরুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাইদি সম্পর্কে এসব লিখেছিলেন। কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা নয়। এই লেখার মাধ্যমে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলোয়ার হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ 1 যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেণ্য এই আলেম। আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে। অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী। আসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে। আসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও আসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি। বস্তুত শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই ঘাতক দালাল নির্মূল কমিটির ফসল। আসিফ নজরুলের কাঁধে দেয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। মাঝে হজ করে এসেছেন, রোজাও রাখেন, রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন। এখন তুমি বাসায় একা একা বসে আছো, তো যত্ন নিচ্ছে? সব নিয়ে কিছু না, আমি খালি শুয়ে ঘুমাচ্ছি, শুয়ে আছে। চলে আসো না কেন, দেখে যাও আমাকে। আমাকে দেখে যাও। আমিও তো চাই। জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো, এখন আমি আসলে ইয়ে তো কেউ থাকে না কেন তোমার পাশে? এখন আসো, এসে দেখে যাও আমাকে। আসতে চাই, তোমাকে স্বপ্ন দেখতেছিলাম। জান আমার উপর কেন রাগ করছে? আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না বাসায়। তোমার গাড়ি নাই? না গাড়ি নাই, তুমি আসো না। কেউ আসবে না, এখন বাসার মধ্যে একটু জানলেই আসবে আসতে। আচ্ছা ঠিক আছে, এখন আসলে আমার রোজা থাকবে না। আরেকজনের বউয়ের জ্বরে সেবার হাত বাড়িয়ে দেওয়া সমাজসেবক আসিফ নজরুল যে এখনো ভারতীয় জ্বর, চলুন তার আরও প্রমাণ দেখা যাক। রমনা বটমূল সারা দেশে সিরিজ বোমা হামলা, নারায়ণগঞ্জ গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কটি বড় চক্রান্ত হয়েছে তার মধ্যে একটি 21শে আগস্ট গ্রেনেড হামলা। কতটা সূক্ষ্মভাবে 21শে আগস্টের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের একটি অনুসন্ধান চলছে, যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে।
সম্প্রতি 21শে আগস্টের মামলা থেকে তারেক রহমান সহ বিএনপির সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে বিএনপি এই ঘটনার সাথে জড়িত নয়। অথচ এই আসিফ নজরুলই স্বভাব সুলভ জোরালো ভঙ্গিতে বলেছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী বিএনপি এবং ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যও নাকি বিএনপি চেষ্টা করেছিল। বিএনপি কি এই হত্যার ঘটনা 21শে আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে? অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে। এখন প্রশ্ন হলো আসিফ নজরুলের বক্তব্য কোনটা সঠিক? বিএনপি দোষী নাকি বিএনপি নির্দোষ? যদি এখন বিএনপির চাপে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত। আর যদি আগের বক্তব্য মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা তিনি কার পরামর্শে বলেছিলেন সেই জবাব জনগণের সামনে দিতে হবে। আসলে আসিফ নজরুল আগে যা বলেছিলেন সেটাই তার আসল চরিত্র। এখন তিনি যা করছেন সেটা তার অভিনয়। উপরে উপরে নিজেকে আওয়ামী এবং ভারত বিরোধী প্রমাণের জন্য রক্ত গরম করার কথা বললেও আসিফ নজরুল আসলে একজন ভারতীয় জ্বর, এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয়। অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন, কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে? আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে, এই জন্য এইভাবেই নির্বিচার হামলা করা হবে। 5 তারিখ বিজয়ের পর আসিফ নজরুলের প্রথম ভিডিও বার্তা ছিল আওয়ামী লীগের প্রতি সমবেদনা জানিয়ে। আওয়ামী লীগকে বাঁচাতে তার কাকুতি দেখে মনে হয়েছে নিজ দলের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আসিফ নজরুল। অথচ তার কয়েক ঘন্টা আগেও প্রায় 2000 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। একটা ঘটনা যেন আর না ঘটে। আমার প্রতি যদি আপনাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে, যাদের ভালোবাসা থাকে, তারা এই কাজ করবেন না। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি নামাতে সবচেয়ে বেশি সময় লেগেছে। আসিফ নজরুলের বাসায় প্রায় 2 মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন, যিনি জ্বালাও পোড়াও নাটকের মূল হোতা। আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন। অথচ 5 তারিখের 1 সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন। আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার 1 ঘন্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। এই ঘটনায় আসিফ নজরুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে 5 কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন। ঘটনাটি তদন্ত করলেই বেরিয়ে আসবে আসিফ নজরুলের তদবিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা। অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল 15 বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার ইশারায় সাবের হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন। সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে আসিফ নজরুল মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। সবশেষ ঝিনাইদহের বিচারক জামিন দিতে না চাইলে তাকে ছুটিতে পাঠানোর ভয় দেখিয়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দিতে বাধ্য করেন আসিফ নজরুল। ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। আসিফ নজরুলের চাপে বিভিন্ন থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ, কারণ আসিফ নজরুল গণহারে আসামিদের বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিলেন। তার দাবি শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া যাবে না। অথচ আন্দোলনের সময় আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসীরা ছাত্র হত্যায় অংশ নিয়েছিল, অথচ আসিফ নজরুল গণহারে মামলার বিপক্ষে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। এরই মধ্যে যেসব হত্যা মামলা হয়েছে তার অধিকাংশ আসামিকে ধরার কোনো তৎপরতা নেই। প্রায় সবখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে এ যেন দেখার কেউ নেই। 15ই আগস্ট জাতীয় দিবস বাতিল করা হয়েছিল, সেই রায় স্থগিত করা হয়েছে আসিফ নজরুলের নির্দেশে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে আসিফ নজরুল উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন। সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি। যারা আহত হয়েছিল তাদেরও খোঁজ নিচ্ছে না সরকার। উন্নত চিকিৎসার অভাবে আহত অনেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ আগস্টেই বলা হয়েছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বাস্তবে এখন পর্যন্ত একজনকেও বিদেশে পাঠানো হয়নি উন্নত চিকিৎসার জন্য। আমার এই শরীরে আমি কি করতে পারবো? যার হাত নাই সেই শরীরে কি করতে, যার পা নাই তার সে কি? এখানে দেখেন চোখে অনেক গুলি আছে। আমার এলাকাতে আমার ছোট ভাই আমার একসাথে আন্দোলন করছে, ওর মাথার ভিতরে এখনো 2টা গুলি আছে। ইস্তিয়াক না, ও কি করবে? আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত। কি কথা আছে টাকা তো কি কথা আছে ওগুলা? আমরা কি উন্নয়নের, আমরা কি আর কি দেশ সংস্কারের অংশ না? এদেরকে এইভাবে অমূল্য, এদেরকে টিস্যু হিসাবে এখন ফেলে দেওয়া হয়েছে। টিস্যু, এরা এখন টিস্যু।
আমিও আন্দোলনে ছিলাম, হয়তো আল্লাহ আমার শরীর সুস্থ রাখছে, আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া করি। কেন লাখো শুকরিয়া করি জানেন? কারণ কি আমি যদি গুলি খেতাম, আমি যদি আহত হইতাম, কেউ দেখতে আসতো না আমাকে, কেউ দেখতে আসতো না আমাকে। আজকে এদের প্রত্যেককে আজকে এখানে দাঁড়ায় তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। কেন? তারা আন্দোলন কেন করবে? বিডিআর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে একটি কমিশন গঠন করার কথা থাকলেও সেটা এখনো পর্যন্ত করা হচ্ছে না। জানা যায় আসিফ নজরুলের প্রভাবে আটকে আছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন। আমি মেজর মোহাম্মদ জাহিদি আহসান হাবিব, রিটায়ার্ড, বিডিআর হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। বহুদিন আগে থেকে শুনে আসছি বিডিআর হত্যাকাণ্ডের পুনর্বিচার শুরু হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। এই পিলখানা হত্যাকাণ্ড, যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি আওয়ামী সরকার বা ভারতীয়রা জড়িত ছিল, সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের কোনো অগ্রগতি এখনো নাই। গত 4 মাস 4টি ডেট পড়ার পরেও তারা মুক্তি পায় নাই। কোর্ট বিভিন্ন অজুহাতে জামিন শুনানি দীর্ঘায়িত করছেন। এদিকে পিলখানা হত্যাকাণ্ডে বলির পাঠা বিডিআর জওয়ানদের মামলায় 5 তারিখের পর 3টি জামিন শুনানি হয়েছে। প্রথমটিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায়নি। দ্বিতীয় শুনানির একদিন আগে পিপি নিয়োগ দেওয়া হলেও পিপি নাকি মামলার নথি দেখার সময় পাননি। আর তৃতীয় শুনানিতে নথি পড়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষ। এভাবেই হাইকোর্ট দেখানো হচ্ছে দেশপ্রেমিক জওয়ানদেরকে। 5 তারিখের পর এরই মধ্যে 2 জন বিডিআর জওয়ানের জেলখানায় রহস্যজনক মৃত্যু হয়েছে। এতে বিডিআরের অন্য সদস্যরাও আতঙ্কে আছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে তাদেরকেও ধীরে ধীরে অসুস্থতার নামে হত্যা করা হতে পারে। একইভাবে তারেক রহমানের মামলাগুলোতেও নানাভাবে জটিলতা তৈরি করে রাখা হয়েছে। এখনও লুৎফুজ্জামান বাবরকে ছাড়ার কোনো খবর নেই। এক মহান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারকে এখনও মামলার দোহাই দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে আসিফ নজরুল আর প্রথম আলোর জন্যই ছাত্ররা স্বাধীনতা এনেছিল। এখনও কয়েক হাজার আলেম জেলখানায় বন্দী। কৃত্রিম জটিলতা সৃষ্টি করে তাদের জামিন শুনানির সুযোগও দেওয়া হচ্ছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় হাসিনা সরকারের আমলে যারা জেলে গিয়েছিলেন তাদের অধিকাংশ এখনো পর্যন্ত জেলখানায় বন্দী আছেন। ভাবুন তো, তাদের জন্য কি স্বাধীনতা আসেনি? এখন প্রশ্ন হলো, বিদ্রোহী সরকারের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হওয়া আসিফ নজরুল তাহলে করছেটা কি? চলুন দেখা যাক আসিফ নজরুল কি করছে। 17 মে 2021। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি অনুমতি ছাড়া ছবি তোলা ও সংগ্রহের অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় সোপর্দ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংবাদপত্রের একজন সাংবাদিক চুরির দায়ে আটক হয়েছিল। চোরের নাম প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্য খাতের লুটপাট আর দুর্নীতির সাথে জড়িত রোজিনাকে মনে করা হয় স্বাস্থ্য খাতের মাফিয়া। রোজিনার ভাগ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করা একদম অসম্ভব। মন্ত্রণালয়ে রোজিনার চেয়ে তার ভাই আর স্বামীর ক্ষমতা নাকি আরও অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কেউ তার কথার বাইরে গেলেই তার বিরুদ্ধে নিউজ করার হুমকি দিয়ে ঠান্ডা করে রাখা হয়। তাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব স্বার্থ উদ্ধার করে থাকে প্রথম আলোর মতিউর রহমান। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের একদিন। বারবার ধান খেয়ে যাওয়া ঘুঘু রোজিনাকে বধ করা হয় 17 মে 2021 সালে। সচিব সাহেবের পাশে যে রুম আছে, সেই রুমে তো ফাইল টাইল রাখা আছে। ওই রুমে ঢুকে ওই ফাইলের ছবিগুলো তুলতেছিল এবং কিছু ফাইল উনি নিজে নিয়েছিল। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পুলিশ রোজিনাকে কাজের লোক মনে করে আটক করেছিল। কাজের লোকের মতো দেখতে রোজিনা কেন ফাইল ঘাটাঘাটি করছেন এটা চোখে পড়তেই পুলিশ তাকে আটকায়। পুলিশের কাছে বারবার নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও রোজিনার বেশভূষা দেখে পুলিশ তা বিশ্বাস করেনি। রোজিনা যতক্ষণে নিজেকে সাংবাদিক প্রমাণ করেছে ততক্ষণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির। তারা এসে দেখলো একজন ব্যক্তি ওখানে ফাইলের ছবি তুলতেছে এবং ফাইল কিছু নামিয়ে ব্যাগে ঢুকাইছে, শরীরেও ঢুকাইছে। রোজিনার পাজামার নিচ থেকে বের করা ফাইল দেখে সচিব উপসচিবদের মাথা ঘুরতে থাকে, কারণ এই ফাইল এমন এক চুক্তির যে চুক্তি বাংলাদেশ সরকার আমেরিকা এবং ভারতকে না জানিয়ে চীনের সাথে করেছিল। ভারতকে টাকা দিয়ে ফাইজারের টিকা না পেয়ে চীনের সিনোফার্মের টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। সেই খবরেই ক্ষিপ্ত হয় ভারতীয় চর প্রথম আলো কর্তৃপক্ষ। চুক্তির বিষয়টি ভারতকে জানানোর জন্যই রোজিনাকে চুরি করে ফাইলের ছবি আনতে পাঠিয়েছিল মতিউর রহমান।
কিন্তু পুলিশ দেখে চুক্তির সেই কাগজ রোজিনা তার ভেতরে ঢুকিয়ে ফেলেছিল। এই ফাইলগুলো ছিল টিকা সংক্রান্ত। আমরা যে রাশিয়ার সাথে টিকা চুক্তি করছি, চায়নার সাথে টিকার চুক্তি করছি। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, প্রথম আলো রোজিনা সচিবালয় থেকে ফাইল চুরি করেছিল এবং এখানে এক ফোঁটাও মিথ্যে নেই। অথচ উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল প্রথম কার্যদিবসে রোজিনার মামলাটি খারিজ করে দেওয়ার আশ্বাস দেন। পরদিন মামলাটি খারিজ হয়ে যায়। প্রায় 3 বছর পর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। 2019 সালের 1 নভেম্বর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরার নিহত হন। ওই ঘটনায় আবরারের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন, যে মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আবরারের বাবাকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতার জোরে মামলাটি আগেই স্থগিত করে রেখেছিল প্রথম আলো। যাবতীয় মুভমেন্ট তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আমি যেটা মনে করি যে এর দায়ভার কিশোর আলোকে অবশ্যই নিতে হবে। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, আসিফ নজরুলের নির্দেশে পুরো মামলাটি খারিজ করে দেওয়ার প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত করেছেন। আসিফ নজরুল আর মাস দুয়েক আইন উপদেষ্টা হিসেবে থাকলে প্রথম আলোর নামে আর কোনো মামলা আদালতে অবশিষ্ট থাকবে না। এখন প্রশ্ন হলো, আসিফ নজরুল কি শুধুই প্রথম আলোর সাংবাদিকদের বাঁচানোর জন্য উপদেষ্টা হয়েছেন? উনি কি জানেন এদেশে কত সাংবাদিক আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে দেশ ছেড়েছেন? এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইন মন্ত্রণালয়ের একজন পিওনও আমাদের কাউকে ফোন করার সময় পায়নি। উল্টো প্রথম আলোর বিরুদ্ধে আমরা কোনো কথা বললেই মতির পক্ষে হামলে পড়েছেন আসিফ নজরুল সহ তার কিছু উচ্ছিষ্টভোগী। আমি স্পষ্ট বলতে চাই যে প্রথম আলো পত্রিকা তাদের সামনে, ওখানে ডিবি মুনির ছিলেন এবং তার বস ছিলেন এই পুলিশের সাবেক আইজিপি। তিনি তখন ছিলেন ঢাকা মেট্রোপলিটনে, তিনি পুলিশ কমিশনার ছিলেন। তো ওনারা আমাকে একটু মনে করছিলেন হুজুর টাইপের মানুষ, হাবাগুবা টাইপের হতে ভাবছিলেন। হাত করার পরই আমাকে একটু দূরে দাঁড় করেছিলেন। ওখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার আমাদের সামনে লেখা, এবং শিরোনামটা আমি দেখে ফেললাম। ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতের দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। তো সাংবাদিকতা বরাবরই একটা ডেঞ্জারাস পেশা। আপনারা যারা অডিয়েন্স আছেন, আপনারা হয়তো ভাবেন যে ভাই আপনি এই কথাটা এমনি বলেন না কেন, এইটা আপনি কেন বলেন না, ওইটা কেন বলেন না। তো কোথাও না কোথাও আমরা যারা টুকিটাকি অন্তত কথা বলি, আসলে প্রত্যেককেই নানান ধরনের ঝামেলা পোহাইতে হয় সত্য নিউজ করার পরেও। আবার অনেক সময় আছে যে তথ্যে টুকিটাকি ভুল থাকার ফলে যখন কোনো নিউজ ক্রিয়েট হয়ে যায় বা এটা মিডিয়াতে চলে যায়, সেটার জন্য কিন্তু বিপদে পড়তে হয়। তবে সাংবাদিক ইলিয়াস সাহেব গতকালকে তিনি যেই নিউজটা করেছিলেন, সেই নিউজে সারা বাংলাদেশ কিন্তু তোলপাড়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল, এর পাশাপাশি বিজিবি, আমাদের সশস্ত্র বাহিনী বিজিবি, এই দুইজন মানে আমাদের বিজিবির যেই ডিপার্টমেন্ট আছে প্লাস আসিফ নজরুল, দুইজনই এই বিষয়টা নিয়ে কিন্তু দুইটা বিবৃতি দিয়েছেন। তো আসিফ নজরুল সাহেব তিনি খুবই শান্ত ভাষায় বলার চেষ্টা করেছেন, কিন্তু বিজিবির বিষয়টা একটু আলাদা। কারণ সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদনটার মধ্যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়টাতে বা পরবর্তী সময়েও বিজিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন মহাকর্তৃপক্ষকে নিয়ে ওনার যে তথ্য ছিল সেটা সম্পর্কে বিজিবি একটা আপনার ব্রিফ করেছে। আমরা যদি একটু গণমাধ্যমকে বরাত দিয়ে বলি, আপনার সামাজিক মাধ্যমে সম্প্রতি বিজিবি এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফের ভূমিকা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ভিত্তিহীন এবং মনগড়া এসব তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে বলছে বিজিবি। আসিফ নজরুল ইসলামও ঠিক একইভাবেই কিন্তু কথা বলেছেন। আবার ভিপি নুরের যে দল, তারাও কিন্তু সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন, বলছেন যে আসিফ নজরুল স্যারের পাশে তারা থাকবেন। এবং এটা নিয়ে গতকালকে আসিফ নজরুল সাহেবও খুবই মানে রাগেন নাই, বা টেকনিক্যালি তিনি কথাগুলো বলছেন যে সাংবাদিক ইলিয়াস তিনি বেসিক্যালি ভুল এবং অপতথ্য ছড়াচ্ছেন, যেগুলোর বাস্তবিক কোনো প্রমাণ নেই, বা এটা তার মন গড়া, এতটাই মন গড়া এবং অকল্পনীয় যেটা নিয়ে কথা বললেও আসলে উচিত না, এমনটাই বলছেন আসিফ নজরুল। তবে বিজিবি বলছে যে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি চক্রকে এখানে সাংবাদিক ইলিয়াসই উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে।
দুঃখের বিষয়, বিজিবি এবং বিজিবির ডিজির নামে এই অপপ্রচারগুলোতে দাবি করা হচ্ছে যে বিজিবি প্রধান ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছে এবং ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে। এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র এবং শিক্ষার্থী থেকে হত্যার মন গড়া তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এখানে আমরা দেখছি একটা তথ্য যেটা আসিফ নজরুল স্যারও কিন্তু বলতেন, এদেশে ২৬ লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করে, কিন্তু তিনি যখন এখন চাকরিতে আছেন, দায়িত্বে আছেন, কাউকে কিন্তু বের করতে পারেন নাই যে এই ২৬ লক্ষ রাতারাতি গেল কই। এ সকল বক্তব্য কিন্তু তিনি একসময় দিয়েছিলেন। তো যাই হোক, এখন তিনি ক্ষমতায় আছেন, কেন এই বিষয়টাকে অ্যাভয়েড করেন আই ডোন্ট নো। আচ্ছা, তো এখন সাংবাদিক ইলিয়াসও ঠিক এমন বক্তব্য দিয়েছেন যে এখানে ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে। স্বাভাবিকভাবে এটা বিজিবির আত্মসম্মান বা বিজিবির কি বলে যে শৌর্য বীর্য, সেটার বিপরীতে একটা গভীর একটা বক্তব্য। প্রকৃত সত্য তুলে ধরে পোস্টে আরও জানানো হয়, মানে বিজিবি বলছে যে ডিজি বিজিবির নির্দেশনায় আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে আন্দোলন দমন করার তথ্যটাও সম্পূর্ণ ভিত্তিহীন। ৫ই আগস্ট বিজিবি মহাপরিচালকের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ১০,০০০ লোক মেরে ফেলা কিংবা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা ইত্যাদি বিষয়ে কোনো ধরনের কথাই হয়নি। ৫ই আগস্ট সকাল থেকে ঢাকার প্রবেশদ্বারে বিজিবি ছাত্র জনতাকে সমর্থন করেছে। বিজিবির যে সদস্যরা অপেশাদার আচরণ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যেই বিজিবি নিয়েছে। এমনকি ফাইনালি বিজিবি বলছে এটা স্পষ্ট যে একটি স্বার্থান্বেষী মহল একটি ভিডিওকে কেন্দ্র করে বিজিবি এবং ডিজির সুনাম নষ্টের জন্য এই সকল অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। অপপ্রচারে কান না দিয়ে সত্যের পক্ষে থাকতে, বিভ্রান্তি এড়াতে যাচাই বাছাই করতে প্রকৃত তথ্য সবার সামনে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন। এমনকি বিজিবি বলছে দেশের মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করছে, ভবিষ্যতেও করে যাবে। তো বিজিবির ভূমিকাটাও আলোচনায় আসার একটা প্রধান ইস্যুটা ছিল ছাত্র জনতার আন্দোলনে সর্বশেষ সরকার যখন একদম টাইট সিচুয়েশনে গেল তখন কিন্তু মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং বিভিন্ন ফুটেজে বিজিবির কিছু কিছু সদস্যদের অ্যাক্টিভিটিস কিন্তু এগুলো অন ফুটেজে ছিল। এটা মিথ্যা বলার বা এটাকে আসলে অস্বীকার করারও কিন্তু সুযোগ নেই, কারণ এগুলো জনগণ দেখছে। তো বিজিবি বলছে তোমরা যেগুলো দেখছো বা জনগণ যেগুলো দেখছে, যে সকল বিজিবি সদস্যরা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনছি। ঘটছে সত্য, কিন্তু তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হয়েছে। কিন্তু মহাপরিচালক নিয়ে যে বক্তব্য, এই বক্তব্যগুলো ভিত্তিহীন এবং গুজব। আসলে এখন যখন এই লেভেলে একটা নিউজ হয়, সাংবাদিক ইলিয়াস যখন নিউজ করে, দেশের জনগণের একটা বড় অংশ এটা কিন্তু বিশ্বাস করে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা কি বলা হয় যে পজিটিভ নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়। তো এখন তো সরকারে আওয়ামী লীগ নেই, এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তো আসিফ নজরুল থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টাদের নিয়ে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, ডক্টর কানক সারওয়ার, সাংবাদিক ইলিয়াস, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন। ইভেন সেনাপ্রধানও এই তালিকার মধ্যে ছিল। তো এই সকল বক্তব্যে স্বাভাবিকভাবে কোথাও না কোথাও যারা দায়িত্বশীল আছেন বা তাদের ডিপার্টমেন্ট এগুলাকে ফেস করতে হয়। জনগণের মধ্যে একটা সন্দেহমূলক অ্যাক্টিভিটিস তাদের সম্পর্কে তৈরি হয়। তো সেই জিনিসগুলোর কারণে আমাদের বাহিনীগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিন্তু এই বিষয়গুলোকে প্রটেস্ট করা হয়। কারণ সত্য মিথ্যা আসলে মনে হয় যে ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখলে মনে হয় আসলে মনে সত্য, আবার বিজিবির বক্তব্য শুনলে মনে না বিজিবি তো এরকম করতে পারে না, বিজিবিরটা সত্য। জনগণ পড়ছে চিপায় আসলে কোন। সেখান থেকে প্রথমে ডেইলি স্টার, সবশেষ আসিফ নজরুল মাহফুজ আনামের তদবিরে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির পদ বাগিয়ে নিয়েছেন আওয়ামী এই সাংবাদিক। আর এর সবকিছুই হচ্ছে ভারতীয় চক্র প্রথম আলো ডেইলি স্টারের পরামর্শে। হঠাৎ করে রং পাল্টানো গোলাম মর্তুজা আওয়ামী লীগের দালালিটা পুরোপুরি এখনো ছাড়তে পারেননি। দুদিন আগেও গোলাম মর্তুজা ডিবিসির টক শোতে বলেছেন সরকার শেখ মুজিবকে জাতির পিতা না মানলেও শেখ মুজিব নাকি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বাংলাদেশে। আর এটাই হচ্ছে সাংবাদিক গোলাম মর্তুজার আসল চেহারা। বঙ্গবন্ধু জাতির জনক হিসেবে যেভাবে ছিল সেভাবে থাকতে দিলেই সবচেয়ে ভালো হতো। বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে, সেই বঙ্গবন্ধুর আরেকবার মূল্যায়ন হবে এদেশে। এভাবে প্রথম আলোর সব আওয়ামী চেতনাধারী বুদ্ধিজীবীদেরকে সরকারের গুরুত্বপূর্ণ সব জায়গায় বসিয়ে প্রথম আলো আর ভারতের অবস্থানকে শক্তিশালী করছেন আসিফ নজরুল। আসিফ নজরুল যে মন থেকেই সবকিছু করছেন তা নয়, অনেক কিছু সে না চাইলেও করতে হচ্ছে, কারণ আসিফ নজরুল অনেক আগে থেকেই তার আলু আরেকজনের ক্ষেতে বর্গা দিয়ে রেখেছেন। এই আলুর দোষে পুরো আইন মন্ত্রণালয় এখন আওয়ামী লীগ দখলে নিয়েছে। আসিফ নজরুল যেন নীরব এক দর্শক।
বিষয়টা একদমই হাস্যকর নয়। আপনি কি জানেন আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারীকে? আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী হচ্ছেন শামসুদ্দিন মাসুম, যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল হোতা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের ব্যক্তিগত সহকারী ছিলেন। নরেন্দ্র মোদীর সবশেষ নির্বাচনে জয়ী হবার পর শেখ রেহানার সাথে সফর সঙ্গী হয়েছিলেন আসিফ নজরুলের PS শামসুদ্দিন মাসুম। আপনার কাছে নিশ্চয় অবাক লাগছে যে খায়রুল হকের কারণে বাংলাদেশের সব সংকটের সূচনা তার PS কিভাবে আসিফ নজরুলের PS হয়। শুধু PS নয়, আইন মন্ত্রণালয়ের সব কলকাঠি নাড়ছেন শামসুদ্দিন মাসুম। আসিফ নজরুলকে ভাঙিয়ে মাসুম এরই মধ্যে শুরু করেছেন ব্যাপক চাঁদাবাজি। মাসুমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রেবেকা মোহাম্মদ মিমি নামে এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে গর্ভে সন্তান দিয়ে ছুঁড়ে ফেলার। স্থানীয় একটি পত্রিকায় মিমি অভিযোগ করেছেন মাসুমকে বিয়ের জন্য চাপ দিলেও তিনি আইন উপদেষ্টা আসিফ স্যারের ভয় দেখাচ্ছেন। মিথ্যে মামলা দিয়ে মিমিকে জেলে ঢুকানোর হুমকিও দিচ্ছেন আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী শামসুদ্দিন মাসুম। মাসুম যাই করুক, আসিফ নজরুলের আসলে কিছু করার নেই, কারণ তিনি মাসুমের কাছে জিম্মি। আসিফ নজরুল কেন মাসুমের কাছে জিম্মি সেটা বের করতে পারলেই আজকের পুরো অনুসন্ধানের মূল রহস্য বেরিয়ে আসবে। শামসুদ্দিন মাসুম আসিফ নজরুলের ঘনিষ্ঠ হবার আগে আইন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা উম্মে সরাবন তহুরাকে আসিফ নজরুলের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু উম্মে তহুরা যে শামসুদ্দিন মাসুমের বেড পার্টনার সেটা আসিফ নজরুল একেবারেই জানতেন না। যতদিনে জেনেছেন ততদিনে আসিফ নজরুলের গোপন ভিডিও তহুরার হাতে। সেই ভিডিওর ভয় দেখিয়ে আসিফ নজরুলের PS-এর চেয়ারে বসানো হয়েছে শামসুদ্দিন মাসুমকে। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুলের চেয়ার বড় হলেও ক্ষমতায় মাসুম আর তহুরা সবার চেয়ে উপরে, আর তাদেরকে দিয়ে প্রথম আলো আওয়ামীপন্থী কর্মকর্তাদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসিয়ে যাচ্ছেন। এখানে প্রশ্ন আসতে পারে, তহুরা মাসুমের সাথে প্রথম আলোর সম্পর্কটা কি? আসিফ নজরুলকে হানি ট্র্যাপে ফেলা উম্মে তহুরা ছিলেন প্রথম আলোর সাংবাদিক। এ ধরনের অভিযানে কাজে লাগাতেই প্রথম আলো তহুরাকে জুডিশিয়াল সার্ভিসে চাকরি নিয়ে দিয়েছিলেন। অনেকদিন আগে প্রথম আলো আর রয়ের রোপণ করা সেই গাছে এখন ফল ধরতে শুরু করেছে, আর আসিফ নজরুল সেই ফলের ছুঁড়ে ফেলা বিচির মতো অসহায়। মাসুমের মাধ্যমে আসিফ নজরুল তার নিয়োগ বদলি বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। সূত্র জানিয়েছে আসিফ নজরুল তার স্ত্রীকে আমেরিকা পাঠানোর প্রস্তুতি নিয়েছেন এবং 5 তারিখের পর থেকে দুহাত ভরে টাকা কামাচ্ছেন এবং সেই টাকা যুক্তরাষ্ট্রে পাচার করবেন বলেও তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন। এরই মধ্যে তার ঘনিষ্ঠ এক সাংবাদিকের মাধ্যমে $1.3 মিলিয়ন দিয়ে বাড়ি কেনার চেষ্টা করছেন আসিফ নজরুল। আপনি সংস্কার আমার তো এই সংস্কারের প্রতি এখনো বিশ্বাস নাই। তো আসিফ নজরুল, আপনি এত ছাত্রদের নিয়ে এত চিল্লাপাল্লা করেন, হই হুড়স্থুল করেন যে সংস্কার করে নাকি উল্টাইয়া দিবেন, তো আপনি 23 জন বিচারপতি নিয়োগ দিচ্ছেন কেন? এই সংস্কারটুকু না করে 23 জন বিচারপতি নিয়োগ দিচ্ছেন কেন? এভাবেই চলছে আসিফ নজরুলের সংস্কার। একদিকে ভারতীয় গোয়েন্দাদের শাখা অফিস ডেইলি স্টার প্রথম আলোর এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে বাঁচানোর সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসিফ নজরুল। মাঝখানে যে স্বপ্ন নিয়ে মানুষ জীবন দিল তাদের সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হবার পথে। তারপরেও আমাদের দেশের কিছু মানুষ স্বপ্ন দেখে আসিফ নজরুলের হাত ধরে এই দেশ সিঙ্গাপুর হবে। তাদের সাথে আমিও একটু স্বপ্ন দেখতে চাই, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাস্তবেও কিছু একটা হতে হবে। কিন্তু আসলেই কি বাস্তবে কিছুই হচ্ছে? আসিফ নজরুল সারা জীবন প্রবাসীদের জন্য মায়া কান্না করে আসলেও কার্যত প্রবাসীদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, অথচ সেই মন্ত্রণালয়টি এখন তার অধীনেই। এখনও সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যে যেতে আগের মতোই বাড়তি টাকা গুনতে হয়। এখনও কেউ মারা গেলে তাদের লাশ আনার টাকাটাও ওই পরিবারগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সারা বছর ভারতের বিরুদ্ধে কথা বলে বিডিআর হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আসিফ নজরুল। বিডিআর জওয়ানদের ছাড়ার কোনো ব্যবস্থা নেই। আওয়ামী বিচারকেরা এখনও পর্যন্ত তাদের বিচার কার্য চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ আমলে জেলে যাওয়া রাজনৈতিক বন্দীরা এখনও জেলে পচে মরছেন, অথচ আসিফ নজরুলের কোনো ভ্রুক্ষেপ নেই। তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলোর ক্ষেত্রে আইনের দোহাই দিয়ে আটকে রাখা হয়েছে। মাহমুদুর রহমানের মতো বিপ্লবীকে আইনের দোহাই দিয়ে জেলে ঢোকানো হয়েছে। কথায় কথায় আইন শেখানো আসিফ নজরুলকে উত্তর দিতে হবে কোন আইনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আসিফ নজরুল উপদেষ্টাই বা হয়েছেন সংবিধানের কোন ধারায়? পুলিশ ধরার পর 3 হত্যা মামলার আসামি মুন্নি শাহ কোন আইনে ছাড়া পেলেন? রাতের আধারে আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে তারপর তাকে ছাড়তে বাধ্য করা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? আইন উপদেষ্টার চাচা শ্বশুর হলেই কি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে বিদেশে পাঠিয়ে দেওয়া যায়? তাহলে জাফর ইকবালকে আসিফ নজরুল কোন আইনে পালিয়ে যেতে সাহায্য করেছেন? সারা দেশে হত্যা মামলার আসামিরা নির্দ্বিধায় কোন আইনের বলে ঘুরে বেড়াচ্ছেন? বাংলাদেশের সংবিধানের কোন ধারায় তাদেরকে বাঁচানো হচ্ছে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে প্রথম আলোর তত্ত্বাবধানে সরকারের একটি অংশ আওয়ামী লীগকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এত কিছুর পরও বিএনপি জামায়াতের এক শ্রেণীর নেতারা প্রথম আলো ডেইলি স্টারকে বাঁচাতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে।
অথচ 15 বছরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর কারিগর এই প্রথম আলো। শুধু বাংলাদেশ নয়, খালেদা জিয়া এবং তারেক রহমানকে জঙ্গিদের নেতা হিসাবে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছে এই প্রথম আলো ডেইলি স্টার। 2024 সালে বলে রাখলাম, প্রথম আলোকে ভারতমুক্ত করতে না পারলে এদেশকে আবারও ভুগতে হবে। সমস্যা হলো যেদিন বুঝবেন সেদিন আর কিছুই করার থাকবে না। ভারত আর আওয়ামী লীগ যদি আরেকবার সুযোগ পায় তাহলে এই দেশকে আর কখনোই স্বাধীনতার সূর্য দেখতে দেওয়া হবে না। কে কোন দল করে জানি না, শুধু এতটুকুই বলবো, প্রথম আলোর পক্ষে যে কথা বলবে সেই ভারতীয় দালাল। অতএব প্রথম আলো আর স্বাধীনতা একসাথে বাংলাদেশের মানচিত্রে থাকতে পারে না। এটা কোনো পত্রিকা নয়, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার বাংলাদেশ। গাজা প্রথম দেখলেন এখানে কি কথা হচ্ছে। সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু তার সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে এবং সে কিন্তু প্রমাণ সহকারে এখানে অনেক কথাই বলে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সংগ্রহ করেছি। সাংবাদিক ইলিয়াস ভাইও মানে একটা ভিডিও দেন, অন্যদিকে আরও কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।